This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বা কড়া বার্তার পরেই কিন্তু এবার তৎপর পুলিশ প্রশাসন, দিকে দিকে পুলিশি অভিযান চলছে। আর ঠিক একইভাবে সেই অভিযানের ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদুবাবুর বাজার এলাকাতে। দোকান লাগানো যাবে না, লোকে ফুটপাত থেকে বেরোবে, কোথা দিয়ে বেরোবে? এই স্ট্রাকচারটা নামাও, বর্ষার সময় প্লাস্টিক দিয়ে। একদিকে গড়িয়ার থানার পুলিশ যেমন উপস্থিত রয়েছে, তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের উপস্থিতি রয়েছে। আলিপুর চিড়িয়াখানার যাবতীয় ঝুপড়ি এবং অস্থায়ী দোকানগুলিকে একের পর এক সরিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে আলিপুর থেকে শুরু করে নিউ টাউন, কলকাতা বিভিন্ন অংশে রীতিমতো অ্যাকশনে নেমেছে কলকাতা পুলিশ, কারণ মুখ্যমন্ত্রীর ধমক। তাহলে শহর জুড়ে দখল হটানোর জোর কদমে চেষ্টা চলছে। মরশুম, জবর দখল হটানোর মরশুম হবে না কেন? সুপ্রিমো বলেছেন শহরের ফুটপাতে পে লোডারের কাজে লেগে পড়েছে সমস্ত নেতা কর্মী, প্রশাসন, যারা যারা যেখানে রয়েছেন। জবর দখল হটিয়েই থামবে। আচ্ছা, এই যে এত এত দখল হলো কখন? তৃণমূল চালিত পুরসভাগুলো টেরই পায়নি? সত্যি তৃণমূল নেতারা বুঝতেই পারেননি একের পর এক ফুটপাত দখল হয়ে গেল? সত্যি অবাস্তব। গোটা বাংলার সামনে তো এই কথাটা স্বীকার করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। তবু ঘুম তো ভাঙলো দেরিতে হলেও, কিন্তু ভোট ব্যাংক ভাঙবে না তো? দেখুন, এই এত দখলদাররা মাসোহারা না দিয়ে এতদিন, এত বছর ফুটপাত দখল করে রাখেননি। মমতা ব্যানার্জির কথাতেই তো তা স্পষ্ট। নেতারাই টাকা খেয়েছেন, কোথাও খাইয়েছেন যাদের দরকার দখল করা, বলছেন মমতা ব্যানার্জি নিজে। তাহলে এই যে পেলোডারগুলো, বুলডোজারগুলো অপারেশন চালাচ্ছে, শহরের প্রায় 400টা জায়গায় অলরেডি দখলমুক্ত করা হয়েছে ফুটপাত। এরপর যারা এতদিন ওই দখলদারি চালিয়েছেন টাকার বিনিময়, নোটের বিনিময়, তারা কি বলবেন? টাকাও দেব, ফুটপাতও ছেড়ে দেব, একসঙ্গে হয় নাকি? লোক নয়, আমি হকার। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে বিধানসভা এখনো আছে, বিধানসভা ভোট আছে সামনে। বার্তাটা স্পষ্ট, শুনলেন নিজের কানে। যে দুজন ভদ্রলোকের কথা শোনালাম, তাদের দোকান, দখল করা দোকান উচ্ছেদ করা হলো। আর তারপরই ক্যামেরার সামনে তারা আর আটকে রাখতে পারলেন না ক্ষোভ। দুজনের মুখেই বিধানসভা, বছর দেড়েক দূরের বিধানসভা। আর তাই কি 72 ঘন্টার মধ্যে আবার বৈঠক উচ্ছেদ অভিযান নিয়ে? হ্যাঁ, লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, আগামীকাল আবার বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে। বৈঠকের বিষয় দখলদারি হটানো। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। বার্তাটা দিয়েছিলেন
সোমবার নবান্ন সভাঘর থেকে, নাম ধরে ধরে। তারপর মুখ্যমন্ত্রীর বার্তা, অ্যাকশন। ক্রোনোলজিটা দেখুন। সোমবার বৈঠক হলো, রাত থেকে অভিযান শুরু হলো, আজ তৃতীয় দিন, অভিযান চলল দিনভর। এরই মাঝে আবার বৈঠক আগামীকাল। দখলদার উচ্ছেদ আর হকার নিয়ন্ত্রণ নিয়ে নবান্নে আবার ৭২ ঘন্টার মধ্যে জরুরি বৈঠক। কেন? কাজে আরো গতি আনতে নাকি অন্য কিছু? তাহলে সোমবার মুখ্যমন্ত্রীর বার্তা, তারপর অ্যাকশন, আর তারপর আবার বৈঠক। তার আগে আজও চলল এ যেন একেবারে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। সরু রাস্তাও ৩-৪টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন। সোমবার বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেদিন রাত থেকেই শুরু অ্যাকশন। অভিযানের তৃতীয় দিন বুধবারও চলল। শিউড়িতে ফুটপাথে নামলো বুলডোজার। শিউড়ি পৌরসভার জন্যও কিন্তু বলেছেন যে এইভাবে কাজ করা যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখলাম শিউড়ি পৌরসভাকে অ্যাকশন মুডে। ৩ দিনের সময় দেওয়া হলো যদিও ব্যবসায়ীদের, অথচ 3 দিনের সময়ের সাথে সাথেই যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তার ওপরেই একদম ব্যবসা শুরু করেছিলেন সেগুলিকে কিন্তু ভাঙচুরের কাজও শুরু করা হলো। শুধু জেলা প্রশাসনের ঘুম ভেঙেছে শহরেও। বেহালাতে উচ্ছেদ, এখানেও সেই বুলডোজার। পাঠকপাড়ার মেন রোডের পাশে যেসব দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু একে একে সমস্ত সরিয়ে ফেলা হচ্ছে। পুরসভার আধিকারিক থেকে বেহালা থানা এবং পণ্যশ্রী থানার লোকজন ঘটনাস্থলে রয়েছে। কে দেখবে বলুন? আমার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানবন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিলে পুলিশ। জেলা থেকে শহর, খাস নিউ টাউনেও অভিযান। বার্তাটা সেদিন নাম করেই তো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। সেই নিউ টাউনেও নামলো বুলডোজার। উচ্ছেদ অভিযান ঘিরে দফায় দফায় হকারদের বিক্ষোভ, বুলডোজার দেখে তাদের ধেয়ে যাওয়া, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, এনকে দিয়ে আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদ। দৈর্ঘ্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা মানুষ, প্লিজ আপনাদের পুনর্বাসনের কথা বলা হলো, তারপরে যদি আপনারা নন কোঅপারেট করেন তার জন্য যা কনসিকুয়েন্স সেটা কিন্তু আপনারাই জানিয়ে থাকবেন। অথচ এই সেদিন যোগী রাজ্যের উদাহরণ টেনে বুলডোজারের কথা বললেন বিরোধী দলনেতা, আর বঙ্গের শাসক নেতারা উল্টোটা বলবেন সেটাই স্বাভাবিক। সেই বুলডোজার তত্ত্বকেই যেন গুঁড়িয়ে দিত তখন তৃণমূল। দেখুন, বুলডোজার দিয়ে জোর জবরদস্তি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমরা এটা মানি না। গড়বো, এটাই আমাদের স্লোগান। এটা আমরা করে দেবো, উত্তরপ্রদেশ হবে এটাও, বুলডোজার চলবে, চিন্তা নেই। পুনর্বাসন না দিয়ে, নেগোসিয়েশন না দিয়ে, কম্পেনসেশন না দিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ আমরা করতে দেব না। এটা আমার গভর্নমেন্টের পলিসি নয়। উচ্ছেদ অভিযানে হাতিয়ার সেই বুলডোজার দেখেই তো নিউ টাউনে উত্তেজনা বাড়লো। পুলিশ কমিশনার তথা নিউ টাউন থানার পক্ষ থেকে বলছি, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপনাকে চুপ করতে বলা হচ্ছে। রাজনীতি চুপ থাকতে পারে? এগুলো কোনো যুক্তিসম্মত তুলনা হতে পারে না। যেখানে কোনো ধাঁচা সরানোর বিষয়, সেখানে যে যন্ত্র ব্যবহার করলে ধাঁচাটা সরানো যায়, তো সেই যন্ত্রই ব্যবহার হবে। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। ধাঁচা? কুণাল ঘোষ বললেন ধাঁচা, দোকানকে দোকান বলছেন না, আর ধাঁচা ভাঙছে বুলডোজার।
ঈশ্বর গুপ্ত লিখেছিলেন, এত ভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। রাজনীতির রঙ্গ দেখার মতো এই বঙ্গে, আর সেই রঙ্গেই তো ফাঁকতালে ঢুকে পড়লো বুলডোজার। আর এই আবহেই কাল আবার বৈঠক নবান্নে। কলকাতা পুরসভার মেয়র, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুরসভাগুলোকে নিয়ে আবার বৈঠক। কলকাতা পুলিশের সমস্ত থানার ওসি, আইসি, হাওড়া বিধাননগর কমিশনারেটের সব থানার ওসি, আইসিদের নবান্ন সভাঘরে আসতে বলা হয়েছে। কি বুঝলেন? বিজেপির মুখেও তো বৈঠক। আগের দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কথা তুলেই পাল্টা আক্রমণে বিজেপি। বললেন যে আপনার মন্ত্রীরা তারা নাকি লোক বসাচ্ছে, জবরদখল করছে জমি। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা। কই তাদেরকে তো আপনি শোকজ করলেন না। সুজিত বোসকে আপনি তুলোধনা করলেন, তো সুজিত বোসকে তো আপনি হাঁটালেন না, মন্ত্রিত্ব থেকে সরালেন না। তো এই অভিযানের ভিতরে অনেক রহস্য আমারও মনে হয় লুকিয়ে আছে। তারপরেও বলবো, রাজ্যের কাজ হচ্ছে ফুটপাত দখলমুক্ত করা। অবশ্যই দখলমুক্ত ফুটপাত হোক, এটা আমি চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে যা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত প্রশাসন ইমপ্লিমেন্ট করছে এবং এটা প্রমাণিত মমতা ব্যানার্জি যেটা করেন সেটা বাংলার মানুষের সার্বিক ভালোর জন্যই করেন। এ ধরনের খবর আছে আমাদের কাছে, কিছু পুলিশকেও নাকি তারা সপ্তাহে বা মাসে টাকা দিত, নেতাদেরকেও টাকা দিত। তাদের সহযোগিতা নিয়ে যারা বসেছিল, হুট করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিলে তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা সমস্যার মধ্যে পড়তে পারে। আমরা দোকান যোগুবাবু বাজারে সরাচ্ছি না, ভুল বার্তা দিচ্ছেন। এই ফুটপাতের চওড়ার হাফের বেশি জায়গা নিয়ে বসে গেছে আম নিয়ে। আমরা ওনার পেটে লাথি মারবো না, আবারও বলছি পেটে লাথি মারবো না, ওনাকে বিকল্প জায়গা করে দেবো। শাসক কাউন্সিলরের মুখে পুনর্বাসন নিয়েই চলল নিউ টাউনে। পুলিশ কর্তারা বারবার মাইকে ঘোষণা করলেন, কাজ হলো? দেখুন তো। যারাই থাকুন না কেন, সবাইকে আমরা আশ্বাস দিচ্ছি পুনর্বাসন হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা বলুন, আমরা তো বলছি, তাহলে সেটা যদি বলে, এবার উনি তো হুইপ জারি করছেন, উনি তো এটা বলছেন না, উনি দিয়ে বলুক না। তাহলে কালকে যখন অ্যানাউন্স করে গেল তখন কেন দিল না? তাহলে আমরা কোথায় যাব? তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো? তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। আমাদের খাওয়া জুটুক না জুটুক মমতা দি দেখতে আসবে, যে হ্যাঁ দেখে যাক মমতা দি আমাদের, যে খেতে পাবো না আমাদের খেতে দিক। কোনোদিন তো বলবে না 1000 টাকা ধরিয়ে দেবে, দিয়ে বলবে নাও হয়ে গেছে। বলছি পার্টির লোক নয়, আমি হকার। পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে বিধানসভা এখনো আছে। ব্যাস, চলো, আর কিছু বলবো না, বিধানসভা এখনো আছে। কি স্পষ্ট করে বললেন, কোনো রাগঢাক নেই, কোনো ইঙ্গিত নেই, বিধানসভা আসছে, বুঝিয়ে দেব। কালকের বৈঠকও কি তাহলে ওই বিধানসভার দিকে তাকিয়ে? 26-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিপুল জয়ের পরও প্রদীপের নিচে অন্ধকার দেখছে শাসক দল। রাজ্যে 121টি পুরসভার 69টিতে বিজেপি এগিয়ে, কলকাতার 144-এর মধ্যে 47টায় বিজেপি এগিয়ে। তাই সব পুরসভাকে নিয়ে বৈঠক করে বার্তা দিতে হলো মুখ্যমন্ত্রীকে। নতুন কোন বার্তা দিতে চান মমতা ব্যানার্জি কালকের বৈঠকে? লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাজ্যের রাস্তাগুলির নিরাপত্তা, সৌন্দর্যায়ন, পথচারীদের স্বার্থ এবং হকারদের স্বার্থ। পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়, কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে, আমি তাকে কেন প্রোটেকশন দেব? সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে, পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 1500 টাকা করে হয়। জানি না
এই ফুটপাত মুক্ত যেটা করার চেষ্টা করছে কতদিন থাকবে, না হয়তো তুলে দেওয়ার পরে আবার টাকা নিয়ে বসিয়ে দেবে নাকি, সেই মনিটরিং করার জন্য কাদেরকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী সেটাও দেখার বিষয়। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট, এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগুবাবুর বাজার, খুব রাগ ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন। সমস্তটাই যথাযথ আনুপাতিক হারে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিছু বার্তা দিয়েছেন, কিছু বার্তা দেবেন। আচ্ছা, যারা এই দখল মুক্ত করার কাজ করছেন এই আনুপাতিক হারটা বুঝতে পেরেছেন তো, নাকি সেই হারটা বোঝাতেই আগামীকালের বৈঠক? গ্রীষ্ম কিংবা বর্ষা, এই বাংলায় রাজনীতি ভরসা। আর আজই আষাঢ়স্য দিবসে রাজনীতি হবে না, সংঘাত তুঙ্গে রাজনীতিতে, কারণ শপথ। উপনির্বাচনে জিতে আসা প্রার্থীদের শপথ বাক্য স্পিকারই পড়িয়ে থাকেন, রাজ্যপাল নয়। আর সিভি আনন্দ বোস চান রাজভবনে এসে শপথ নিন 2 বিধায়ক। সংঘাত এখানেই। তারপর প্রতিবাদ বিধানসভার অলিন্দে, ছবিটা দেখুন। রাজ্যপাল সরাসরি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু রাজভবনে না গিয়ে বিধানসভায় রাজ্যপালের অপেক্ষায় থেকে প্রতিবাদ বিধায়কদের। তাহলে শপথ কে করাবেন? শপথ তুমি কার? শপথ বিধানসভায় হবে না রাজভবনে? গোল বেঁধেছে এখানেই। তারপরই যেন বসে আছি পথচে। তাহলে আপনারা চলুন এখন আমাদের সাথে, আমরা রাজভবনে যাচ্ছি, আমরা শপথ বাক্য পাঠ করে নেব, কিন্তু সেই পেপার ওয়ার্কটা তাহলে সেটা রেসপন্সিবিলিটি কে নেবে আমাদের বলে দেওয়া হোক, আমরা চলে যাচ্ছি। স্পিকার, লোকসভার বলে স্পিকার কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রত্যেকটা লোকসভাকে, লোকসভার সদস্য বা সদস্যকে। তো কেন এই ক্ষেত্রে হবে না? আসছে তাদের কাছে, তারা একটা সার্টিফিকেট দিতে পারছে না, একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারছে না, একটা অন্য কোনো কাজ করতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল, তার ইগোকে স্যাটিসফাই করার জন্য অথবা তার মালিকের সঙ্গে কথাবার্তা বলার জন্য। ব্যাপারটা কেমন জানেন তো, অপেক্ষাতে অপেক্ষাতে দিন কেটে যায়। এদিকে বিধানসভার গাড়ি বারান্দায় 2 বিধায়ক সায়ন্তিকা রেয়াত বসে আছেন রাজ্যপালের অপেক্ষায়, ওদিকে রাজভবনে রাজ্যপাল বসে আছেন সায়ন্তিকা রেয়াতের অপেক্ষায়। কি অসাধারণ দৃশ্য। তারপর অপেক্ষায় থেকে থেকে রাজ্যপাল চলে গেলেন দিল্লি। রাজ্যপালের রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। 2 অপেক্ষা অনন্তকাল ধরে চলতেই থাকলো, এখনো শেষ হয়নি। দেখুন, আনন্দ বোস তা মনে করিয়ে দিয়েছেন, ওই যে এর আগে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ও শেষে বাধ্য হয়ে রাজভবনে গিয়েছিলেন শপথ নিতে। সায়ন্তিকারাও তাহলে রাজ্যপালের আমন্ত্রণ মেনে রাজভবনে হাজির হবেন। 2 জয়ী প্রার্থী বলছেন প্রতিবাদ চলছে, চলবে। কতক্ষণ অপেক্ষা করবে বুঝতে পারছি না কতক্ষণ করতে হবে। অলরেডি তো 2.5 ঘন্টা হয়ে গেল, 1.5 বছর না কেটে যায় অপেক্ষা করতে করতে। 1.5 বছর কেটে যাবে এই শপথটা না নিয়েই? বুঝতে পারছি না, কারণ আমরা তো বাই ইলেকশনে নির্বাচিত হয়েছি, আর এই টার্ম শেষ হতে আর মাত্র 1.5 বছর বাকি। তো 1 মাস তো হয়েই গেল। আজকে আমরা বসলাম, অপেক্ষা করা শুরু হয়েছে 12টা থেকে, এখন 2:30 বেজে গেল। তাই বলছি যে হয়তো 1.5 বছরই কেটে যাবে, টার্মটাই হয়তো শেষ হয়ে যাবে। কি বলবো, এটা তো আমরা ডিসাইড করি না। আমাদের তো শপথ বাক্যটা পাঠ করানো হোক, এটাই আমরা আবেদন করছি বারবার। দেখুন, আজকে তো বিকেল 4টে পর্যন্ত আমাদের আগের থেকে আমরা গতকাল জানিয়েছিলাম বিকেল 4টে পর্যন্ত আমরা এখানে উইল ওয়েট ফর আওয়ার অনারেবল গভর্নর দিল্লি বেরিয়ে যাচ্ছেন। উনি হয়তো কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারেন, যাতে আমাদের শপথ বাক্যটা পাঠ করানো হবে, সেই আশাটা নিশ্চয়ই রাখবো। কোনো রাজ্যপালের প্রতি ভরসাটা অবশ্যই ভরসা আছে। নজিরবিহীন ছবি বিধানসভা জুড়ে, তার কারণ বরাবর দেখা গিয়েছে এই গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দায় এসে বিক্ষোভ করেন বিরোধী দলের বিধায়করা তাদের নানান ইস্যুতে। কিন্তু আজকে এখনও বিধায়ক হিসাবে হয়তো নিজেদেরকে বলতে পারছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকাররা। তার কারণ শপথটা এখনো পর্যন্ত তারা নিতে পারেননি। তার আগেই গাড়ি বারান্দাতেই আটকে গেলেন রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমাদের যেখানে এখানে লবিতে কোনো রকম প্রোটেস্ট বা প্রতিবাদ করা মানা, আজকে যারা সদস্যই হয়নি তারা আজকে ওখানে বসে তারা প্রতিবাদ করছে। আমি জানি না কিভাবে অ্যালাউ হলো। যেখানে এখতিয়ার আছে, রাইট আছে রাজ্যপালের, যে 2টো জায়গার মধ্যে কোনো একটা জায়গা থেকে সে শপথ গ্রহণ করাতে পারেন, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
তাহলে তিনি যখন ডাকছেন তাকে অবজ্ঞা করা মানে এটা কি বার্তা দিতে দেওয়া হচ্ছে? সেখানে এরকমভাবে নাটক করা তো কোনো মানে হয় না। এই সেম নাটক করেছিলেন ধূপগুড়িতেও নির্মল চন্দ্র রায়, এসে আবার সেই রাজ্যপালের কাছেই করতে নিতে হয়েছিল শপথ। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন, আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে। আচ্ছা, এই চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্টেড হলো? এর মধ্যেই মমতা ব্যানার্জি ফোন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে, জানা গেছে আইনি পথ ধরার কথা হয়েছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে ওরা আমাদের নকল করেছে। বিজেপি বসতো ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল যে ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল? এই যে অপেক্ষা ফুটপাতে বসে রাখলেন, এর প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত কিন্তু রাজ্যপালকে করতে হবে। রাজ্যপাল তো ইলেক্টেড নয়, দয়ায় আছে, দয়ায় মাংসের টুকরো ছুঁড়ে দিয়েছে, ওই মাংসের টুকরো হাতে নিয়ে চলে এসছে। আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। স্পিকারের বক্তব্য দেখছিলাম, উনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব আপনি আগামীকালই যান, ওই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন। চূড়ান্ত গরমের মধ্যে কালো কোট পরে ঘুরে বেড়ায়। এখন সেখানে দাঁড়িয়ে ওর কোন ইগো, কিসের ইগো, এ তো খুব মুশকিলের ব্যাপার। যদি সায়ন্তিকার অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে হয়, সে তো খাতা পাঠিয়ে দিলে সায়ন্তিকা এমনি অটোগ্রাফ দিয়ে দিত। তার জন্য রাজভবনে ডেকে পাঠাবার কি মানে আছে? বলুন যে আমরা কি করব, সেইটার ক্ল্যারিটি জেনে ওনাদের একটা চিঠি করেছি, দেখি এবার সেটার উত্তর আসে কিনা। আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্য। কালকে 12টা 12:30 আসবো আমরা, 1-1.5 ঘন্টা আমরা যারা আম্বেদকরের মৃত্যু নিয়েছি। লোকসভায় অবশ্য শপথ নিয়ে এমন টানাপোড়েন নেই, সে পর্ব মিটে গেছে। আজ শপথ নিয়েছেন দেব। আজই ছিল লোকসভার স্পিকার নির্বাচন পর্ব। পুরো 5 বছর মেয়াদ পূর্ণ করার পর ফের স্পিকার। নজিরটা ছিল কংগ্রেসের বলরাম ঝাকরের। রাজ্য রাজস্থানেরই ওম বিড়লা ছুঁয়ে ফেললেন সেই নজির। ছবিটা দেখুন। আবার ব্যাক টু ব্যাক দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। তবে ধনী ভোটে নির্বাচিত হলেন তিনি, মনোনীত নন। কারণ কংগ্রেসও প্রার্থীর নাম দিয়ে দিয়েছিল স্পিকার পদে কে সুরেশকে। আর এই নজির তৈরি করে, মানে দ্বিতীয়বারের জন্য একই পদে আসীন হয়ে বিতর্ক উস্কে দিলেন ওম বিড়লা, টেনে আনলেন এমার্জেন্সি প্রসঙ্গ। ये सदन 1975 में देश में आपातकाल इमरजेंसी लगाने के निर्णय की कड़े शब्दों में निंदा करता है। हम सब 2 मिनट का मौन रखते हैं। আজকে আমার অবাক লাগছিল যখন আমাদের বিরোধী দলের সাংসদরা, বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেমোক্রেসি হ্যান ত্যান এসব বলছিলেন গণতন্ত্র, মাঝে মাঝে পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র একবার দেখানো উচিত, তাহলেই লোক দেখতে পাবে গণতন্ত্র পশ্চিমবঙ্গে কত পার্সেন্টেজে আছে। তবে এই যে ভোটাভুটিতে না গিয়ে বিরোধীরা ধনী ভোটেই মোটামুটি ওম বিড়লাকে বেছে নিলেন, সেখানেও না এই বিরোধী জোটের মধ্যে ঠোকাঠুকি দেখা গেল। দেখুন অভিষেক কি বলেছেন। স্পিকার পদে ওম बिरलार नाम प्रस्ताव करलेन प्रधानमंत्री नरेंद्र मोदी। मैं प्रस्ताव करता हूं कि श्री ओम बिरला जो इस सभा के सदस्य हैं को इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए। একে একে আরো অনেক প্রস্তাব পেশ হলো। কংগ্রেসের 8 বারের সাংসদ কে সুরেশের নাম প্রস্তাব করলো বিরোধী শিবির। That Shri Kodikunil Suresh, a member of this house, be chosen as the Speaker of the House. ধনী ভোটে পাশ হয়ে গেল ওম বিড়লার নাম।
Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. প্রথা মেনে লোকসভার নবনির্বাচিত স্পিকারকে তাঁর আসনে পৌঁছে দিলেন লোকসভার নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তারপর একে একে স্পিকারকে ধন্যবাদ জানানোর পালা। श्री बलराम जाखड़ जी वो पहले ऐसे अध्यक्ष थे जिन्होंने 5 साल कार्यकाल पूरा करके फिर दोबारा उनको स्पीकर बनने का अवसर मिला था। उसके बाद आप हैं जिन्हें 5 साल पूर्ण करने के बाद दोबारा इस पद पर हासिल होने का अवसर मिला। It is very important that the voice of the opposition is allowed to be represented in this House. Speaker sir, so the idea that you can run the House efficiently by silencing the voice of the opposition is a non-democratic idea. Suspension of 150 MPs on one day, it has happened in this. Sir, it is not desirable, sir. সেখানেও ছোট্ট বিপত্তি। বড় দলগুলোর নেতারা বলার পরই বলতে উঠে পড়েন স্পিকার। শুরু হয় হট্টগোল। শেষ পর্যন্ত নিজে না বলে ছোট দলগুলোর নেতাদের বলতে দেন স্পিকার। সব শেষে তোলেন সেই জরুরি অবস্থার প্রসঙ্গ। একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে এক্ষেত্রে প্রোটেম স্পিকার তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়।